যারা থার্ড পার্টি দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো। আমরা ডান দিকে যে অংশটি দেখতে পাচ্ছি সেটা বালতালের হেলিপ্যাড। এখান থেকে হেলিকপ্টার সার্ভিস রয়েছে অমরনাথের সঙ্গে। ডান দিকে যে অংশটি দেখা যাচ্ছে, সালমান খানের বিখ্যাত সিনেমা বজরং ভাইজানের শুটিং হয় এইখানেই। সোনমার্গ থেকে 15 কিলোমিটার দূরে বালতাল। এই বালতাল হয়ে অমরনাথ যাত্রা করা যায়, যদিও রাস্তা কম হলেও পহেলগামের চন্দনবাড়ির রাস্তার চেয়ে অনেক দুর্গম। এখান থেকে হেলিকপ্টার সার্ভিস রয়েছে অমরনাথ ও বালতালের মধ্যে। উপত্যকার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে অপরূপা সিন্ধু নালা। প্রাচীনকালে তিব্বত বা অন্য কোনো দেশের সঙ্গে ভারতের যে সিল্ক রুটের মাধ্যমে ব্যবসা বা বাণিজ্য চলত, তার প্রবেশপথ ছিল এই উপত্যকা। শোনা যায় কোনো এক সময় এখানে একটি কূপ ছিল, সেই কূপের জল যেখানে লাগতো সেটা সোনা হয়ে যেত। সেই গল্পের কাহিনী থেকেই এই উপত্যকার নাম হয় সোনমার্গ। সোনমার্গে রয়েছি আমরা। ये थोड़ा होश करना, तुमको पता है सर, आप तुम्हारा भाई इधर से पत्थर आता है, इधर से उधर पता है, इधर उधर उधर से पता है। ক্ষয়স্রোতা সিন্ধু নদী নাচতে নাচতে বয়ে চলেছে গান্দারবলের দিকে। সিন্ধু নদী বা সিন্ধু নালা যাই বলুন, জম্মু কাশ্মীরের একমাত্র নদী যার উপর 3টি জলবিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। সিন্ধু নালার উৎপত্তি মাছই গ্লেশিয়ার থেকে। এটি ঝিলাম নদীর প্রধান শাখা নদী। গান্দারবল জেলার উপর দিয়ে বয়ে গিয়ে ঝিলাম নদীতে পড়েছে। এখানে সিজনে অস্থায়ীভাবে কিছু খাবারের দোকান তৈরি হয়েছে। এই ঠান্ডার মধ্যে চা কফি পাওয়া যায়। এই সিন্ধু নদীর ওপর জম্মু কাশ্মীর ট্যুরিজম প্রত্যেক বছর ওয়াটার রাফটিং এর আয়োজন করে থাকে। আমরা এখন নীলাম ভ্যালিতে
আমাদের গ্রুপের অনেকেই বরফের উপর স্লেজ চড়তে দেখা যাচ্ছে। ওপর থেকে নিচের দিকে নিয়ে আসবে, তার জন্য কেউ 500, 400, 200, 100 যে যা পাচ্ছে তাই চাচ্ছে। শেষে হয়তো 100 টাকায় রাজি হয়ে যাচ্ছে। তবে এখানে ফিক্স রেট বলে কিছু নেই, যে যা পারে তাই চায়, খুব বার্গেনিং হয়। সোনমার্গে রয়েছি। সোনমার্গে এসছি, আমাদের গ্রুপের সবাই এখন বরফের মধ্যে স্লেজ গাড়িতে চড়বে। স্লেজ গাড়ি ঠিক নয়, ওই কাঠের একটা পিড়ির মতো আছে, তাতে করে। কিরকম লাগছে? কিরকম লাগছে? হ্যাঁ, তোমার ছবি তুলে দিচ্ছি, তোমার ছবি তুলে দিচ্ছি। সাইডে এলে কিছু জিনিস দেখতে পারবো। আমরা ফিরে চললাম শ্রীনগরের উদ্দেশ্যে। রাস্তায় দুই দিকে প্রাকৃতিক শোভা অসাধারণ। ছোট বড় বহু গ্লেশিয়ার উপর থেকে নিচের দিকে নেমে এসেছে নদী তটে।
সোনমার্গ থেকে ফেরার পথে সন্ধ্যার মুখেই আমরা পৌঁছে গেলাম কাশ্মীরের সবচেয়ে পবিত্র সৌধ হযরতবাল মসজিদে বা হযরতবাল দরগাতে। ডাল লেকের পশ্চিমে অবস্থিত মুসলিমদের সবচেয়ে পবিত্র তীর্থক্ষেত্র হল এই হযরতবাল মসজিদ। সেখানে সযত্নে রক্ষিত আছে পয়গম্বর হযরত মুহাম্মদের একটি কেশ। বছরের কতগুলো বিশেষ দিনে ভক্তদের সেই কেশ দর্শন করতে দেয়া হয়। সেই কেশ প্রায় 1000 বছর আগে মদিনা থেকে নিয়ে আসা হয় এই ভারতবর্ষের কাশ্মীরে। হযরতবাল দরগাকে অনেক নামেই ডাকা হয়, যেমন কেউ কেউ ডাকে মদিনা আসানি, আবার কেউ ডাকে আসারে শরীফ, আবার কেউ ডাকে দরগা শরীফ নামে। ফার্সি শব্দ বাল বা কেশকে বলা হয়ে থাকে মৌ বা মৌ, তাই যে মোহাম্মদের কেশটি রাখা আছে তাকে বলা হয়ে থাকে মুয়ে মুকাদ্দাস বা মুই মুকাদ্দাস। এটি দেখবার জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ আসে এখানে একসাথে 1000 মানুষ নামাজ পড়তে পারে। মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। আজ যেখানে হযরতবাল মসজিদটি রয়েছে, বহুকাল আগে সেখানে ছিল একটি মহল। 1623 খ্রিস্টাব্দে মোগল সম্রাট শাহজাহানের সুবেদার সাদিক খান নিজের জন্য একটি শানদার মহল ও বাগিচা তৈরি করেন এই স্থানে। 1664 সালে শাহজাহান যখন কাশ্মীরে আসেন তখন সেই মহলকে একটি সৌধতে পরিণত করবার আদেশ দেন। পরবর্তীকালে সেই সৌধই হযরতবাল মসজিদ বা দরগাতে পরিণত হয়। 1665 খ্রিস্টাব্দে সৈয়দ আবদুল্লাহ মদিনা থেকে ভারতবর্ষের কর্ণাটকের বিজাপুরে নিয়ে আসেন সেই কেশ। পরবর্তীকালে ঔরঙ্গজেবের দৌলতে বিজাপুর থেকে আজমিরের মঈনুদ্দিন চিশতির দরগাতে সেই কেশ বা মুহ মুকাদ্দাসকে রাখা হয়। এরপর সেই কেশ বা মুহ মুকাদ্দাসকে আজমির থেকে নিয়ে এসে কাশ্মীরে হযরতবাল মসজিদ বা দরগাতে রাখা হয়। বছরে 6 দিন এই কেশ দেখবার জন্য সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আমি এখন হযরতবাল মসজিদের সামনে রয়েছি। ডাল লেকের ঠিক পাশেই আমার ডান দিকে রয়েছে ডাল লেক, ডান দিকে ডাল লেক রয়েছে, দূরে ওপরে বুলেভার্ড রোডটা দেখা যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। অল বাটনে প্রেস করে দেবেন, এতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।